হে বন্ধুরা, একটি সত্য ঘটনা অবলম্বে মুভিটি তৈরি করা হয়েছে। নেট দুনিয়ায় ঝড় তোলা প্রযুক্তির গোপন রহস্যময় মুভিটি আপনারা হয়তো অনেকবার দেখেছেন। একটি বিষয় কখনো কি চিন্তা করেছেন? পৃথিবীতে যখন মহামারী আসে তখন বিশ্ব সংস্থা সর্বপ্রথম কোন বিষয়টি নিয়ে গবেষণা করে? বর্তমান যে সোলার প্যানেল ব্যবহার করছি তা আগেও তারা তৈরি করেছিল। আজকের মুভিটি বর্তমান পৃথিবীতে প্রযুক্তিগত অতি গুরুত্বপূর্ণ গোপন তথ্য নিয়ে তৈরি করা হয়েছে। 2005 সালে নির্মিত সাহারা, স্টিভেন সডারবার্গ পরিচালিত একটি অ্যাডভেঞ্চার মুভি। সাহারা মুভিটি পরিবেশ, স্বাস্থ্য এবং ইতিহাসের সংরক্ষণকে ঘিরে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে। এটি কেবল একটি অ্যাডভেঞ্চার ফিল্ম নয়, এটি আমাদের জীবন, পরিবেশ এবং ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে। এদিকে মানুষ যখন প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছে, তখনই সাহারা মুভিতে প্রযুক্তির একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে চলেছে, যা অভিযান এবং সমস্যা সমাধানের সহায়তা করে। যেমন প্রত্নতত্ত্ব, পরিবেশ বিজ্ঞান, চিকিৎসা এবং যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহার এবং বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে তোলে। মুভিটির প্রযুক্তিগত উপাদানগুলো বর্তমান বাস্তবতায় প্রাসঙ্গিক, যা আধুনিক সমস্যা সমাধানে আমাদের জন্য অনুপ্রেরণা যোগায়। আর বেশি কথা না বলে চলুন মুভির আসল গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতে একটি যুদ্ধ দেখানো হয়েছে। সমস্ত আমেরিকায় দীর্ঘদিন থেকে গৃহযুদ্ধ চলছিল। যুদ্ধটি চলছিল মূলত আমেরিকার ভার্জিনিয়া রাজ্যকে ঘিরে। এ সময় আমেরিকা দুটি ভাগে ভাগ হয়েছিল। এরপর ঘটনার 140 বছর পার হয়ে যায়। নাইজেরিয়ার লাগোস শহরে একটি অদ্ভুত রোগী মানুষের শরীরে ঘা জাতীয় ক্ষত হয়ে দৃষ্টিশক্তি হারিয়ে কয়েক দিনের মধ্যে মানুষ মারা যাচ্ছে। এই অদ্ভুত রোগ মহামারী ধারণ করলে বিশ্ব সংস্থা এই রহস্যকে পৃথিবী থেকে আড়াল করে রাখে এবং 2 জন চিকিৎসক ও বিজ্ঞানীকে সে রোগ সম্পর্কে জানার জন্য সেখানে পাঠায়। এরপর আমরা দেখতে পাই বিশ্ব সংস্থা এর বিজ্ঞানী ও চিকিৎসক ইভা একটি জিপ গাড়ি চালিয়ে লাগোস শহরে একটি গ্রামের দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। গ্রামে গিয়ে একটি বাড়িতে প্রবেশ করে দেখে একটি কিশোর ছেলে এই মহামারী রোগে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। এদিকে ছেলেটির মা বলছিল গত সপ্তাহে তার বাবার সাথে পশ্চিম আফ্রিকার মালি দেশে বেড়াতে গিয়েছিল, আর মালি থেকে আসার পরে সে এরকম অসুস্থ হয়ে পড়েছে। ইভা তখন জিজ্ঞেস করে এখন তার বাবা কোথায়? তখন ছেলেটির মা জবাবে উত্তর দেয় পাশের লাইট হাউসে কাজে গিয়েছে, কিন্তু সেও নাকি কিছুটা অসুস্থ। এরপর রক্তের স্যাম্পল নিয়ে ছেলেটিকে পাশের একটি হাসপাতালে পাঠায়। বিষয়টি নিয়ে ইভা খুব চিন্তায় পড়ে যায়, কারণ যারাই মালিতে গিয়েছিল তারাই এ রোগে আক্রান্ত হয়ে পড়েছে। এদিকে ইভা তার সহপাঠীকে বলে মালিতে যাওয়ার জন্য বিশ্ব সংস্থাকে জানাবে, কিন্তু তার সহপাঠী বলে মালিতে এখন গৃহযুদ্ধ চলছে, তাই বিশ্ব সংস্থা এখন মালিতে তোমাকে পাঠাবে না। তবে শুনেছিলাম সেখানকার সেনাপ্রধান খুব হিংস্র টাইপের। তখন ইভা বলে ওঠে বিশ্ব সংস্থা অনুমতি দেখ আর না দেখ, আমি সেখানে যাবই। অপরদিকে একটি রহস্যময় লোককে দেখানো হয়েছে। তাকে দেখে কোনো স্থানীয় লোক মনে হয় না, কিন্তু সে তাদেরকে ফলো করে চলেছে। এই রহস্যময় লোকটি সম্পর্কে আমরা একটু পরেই জানতে পারবো। এরপর ইভা এই ছেলেটির বাবার সাথে দেখা করতে লাইট হাউসে যায়। ভিতরে ঢুকেই দেখতে পায় লোকটি আর বেঁচে নেই। তখন লোকটিকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখে সেই একই কারণ। ইভা লোকটির রক্তের স্যাম্পল কালেক্ট করার জন্য আবার গাড়ি থেকে ইনজেকশনের সিরিজ আনতে গেলে সেই ফলো করা রহস্যময় লোকটি তার উপর আক্রমণ করে বসে। ইভা কোনো রকম তাকে ধাক্কা দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোর দিকে দৌড়িয়ে যায়, কিন্তু সেই লোকগুলোও তাকে মেরে ফেলার জন্য আক্রমণ করে বসে। তখন লোকগুলো ইভাকে বলে এখানে কোনো ধরনের ইনভেস্টিগেশন করা যাবে না। এমন সময় ছদ্মবেশী রহস্যময় লোকটি ইভাকে ছুরি দিয়ে হত্যা করতে গেলে দূর থেকে তীর ছুঁড়ে মারে। তখন তীরটি ছদ্মবেশী লোকটির হাতে এসে লাগার ফলে লোকটি রক্তের স্যাম্পলের ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এখানে আপাতত বুঝতে পারা যায় লোকগুলোর এই রোগের সাথে বিশেষ সম্পর্ক আছে, তারাই এই রোগ ছড়িয়েছে বলে মনে হয়। এদিকে পিট এসে সেই 2 জন লোকের উপর আক্রমণ করে, তখন লোক দুটো পালিয়ে যায়। ইভা বেঁচে গেলে অজ্ঞান হয়ে পড়ে। এরপর ইভার জ্ঞান ফিরলে সে দেখে জাহাজের মধ্যে ঘুমিয়ে আছে। ইভা জাহাজটিকে দেখে বুঝতে পারে এটি একটি মেরিন জাহাজ। এরপর চারদিকের ছবি দেখে বুঝতে পারে এই জাহাজ সমুদ্রের গভীরে তলিয়ে যাওয়া প্রত্নতত্ত্ব সংগ্রহ করে। ইভা বাইরে এসে দেখতে পায়
জাহাজে অনেক লোক কাজ করছে। এমন সময় আলজরিনোর সাথে পরিচয় হয়। এদিকে পিট সমুদ্রের গভীর থেকে প্রায় 700 বছরের পুরনো একটি রাজার কফিন নিয়ে উপরে উঠে আসে। এদিকে জাহাজের অ্যাডমিরাল বলেন, এই পুরাতন কফিনটি প্রদর্শনের জন্য লাগোস জাদুঘরে পাঠানো দরকার, আজকেই এর প্রদর্শনী করাবো। এদিকে পিটারকে কেউ একজন ফোন করে বলে, আমি সেই জাহাজের সন্ধান জানি। তখন পিটার ঠিক করে সে প্রদর্শনীতে যাবে না, সে এই অজানা ব্যক্তির সাথে দেখা করতে যাবে। পিটার খুব আবেগাপ্লুত হয়ে গিয়েছে, যেই ভাবনা সেই কাজ। পিটার সে জাহাজের সন্ধানে খুব উৎসাহী ছিল। তখন স্টিভ তাকে বলে, তুমি এত বড় প্রদর্শনীতে যাবে না? যাই হোক ভাই, তুমি কোথায় যাবে যাও, আমার কোনো চিন্তা নেই, কিন্তু আমার গলার টাইটা বেঁধে দিয়ে যাও তো। পিটার তখন টাই তার গলায় বেঁধে দিয়ে লোকটির উদ্দেশ্যে চলে যায়। এদিকে প্রদর্শনী অনুষ্ঠানে বিভিন্ন জায়গার বড় বড় ব্যবসায়ীদের আমন্ত্রণ করা হয়। অ্যাডমিরাল সেই কফিন প্রদর্শন করলে সেই পুরনো কফিন দেখে সবাই অবাক হয়ে যায়। তখন দেখা যায় একজন বড় ব্যবসায়ী মোসা অ্যাডমিরালকে এসে বলে, তোমার প্রদর্শনী দেখে আমি খুব মুগ্ধ হয়েছি, তাই তোমার যত লোনের প্রয়োজন হয় আমি দেব, আর তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমার এই কাজে ইনভেস্ট করতে চাই। অপরদিকে পিটার যার সাথে দেখা করতে যায়, সে পিটারকে সেই সময়ের ব্যবহার করা একটি স্বর্ণের কয়েন দেখায়। সেই কয়েন নিয়ে পিটার খুব দ্রুত গতিতে অ্যাডমিরালের কাছে চলে আসে। অ্যাডমিরালকে সেই কয়েনটি দেখায় এবং বলে, কয়েনটি কালোবাজারে দস্যুরা মালির একটি ক্যাম্প থেকে পেয়েছে। অপরদিকে দেখা যায় মালি দেশে গৃহযুদ্ধ চলার কারণে জাতিসংঘ থেকে ইভাদের সেখানে যাওয়ার অনুমতি ছিল না, তাই ইভাও তার সফর সঙ্গী পিটারের সাথে মালি যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও এটা ছিল খুব ভয়ানক যাত্রা, তবুও তারা এই যাত্রা শুরু করে। এই যাত্রা শুরু করার সময় সেই ছদ্মবেশী লোকটি তাদেরকে দেখে ফেলে। তারা যখন মালির লাভাজাঙ্গা নদী বন্দরে চলে আসে, তখন ইভারা সেখানে নেমে যায়, কারণ সেখানে আসালার গ্রামে সর্বপ্রথম এই রোগটি দেখা গিয়েছিল। তাই ইভারা সেখানে জিপ গাড়িতে চড়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ইভারা আসালার গ্রামে অনেক লোক সহ পশু পাখি মরে থাকতে দেখে এ রোগের কারণ খুঁজতেছিল। এমন সময় তারা একটি কুয়া দেখতে পায়, কিন্তু কুয়াতে কোনো পানি দেখা যাচ্ছিল না। এদিকে গ্রামটি মরুভূমিতে হয়, এখানে কোনো পানির সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাই ইভা পানি যাচাইয়ের জন্য এই কুয়ার মধ্যে নেমে পড়ে। এর কিছুক্ষণ পরে আর্মিরা এসে সবাইকে গুলি করে হত্যা করছিল। তখন হেলিকপ্টারে চড়ে জেনারেল নাজিম চলে আসে। এসে ইভার সেই ডাক্তারকে ইভার সম্পর্কে জিজ্ঞাসা করলে সে কিছুই বলে না, তাই তখনই জেনারেল ডাক্তারকে গুলি করে হত্যা করে। এদিকে গুলির শব্দ চারিদিকে ছড়ে পড়লে পিটার ও তার সঙ্গী গ্রাম থেকে গুলির শব্দ শুনে উটের পিঠ থেকে নেমে লুকিয়ে জেনারেলের হত্যা লীলা দেখতে থাকে। হঠাৎ পিটারের চোখ যায় কুয়ার দিকে। পিটার দেখতে পায় কুয়ার কাছে ইভার ব্যাগ রাখা আছে। সে যে কুয়ার ভিতরে আছে পিটারের আর বুঝতে বাকি থাকে না। আর্মিরা যেই কুয়ার ভিতরে গুলি চালাতে যাবে, তখন পিটার একটি বালতি নিয়ে তাদের উপর এগিয়ে আসে। তখন আর্মিরা কুয়ার ভিতরে গুলি না করে পিটারের দিকে এগিয়ে আসলে পিটার তাদের উপর আক্রমণ করে তাদের হত্যা করে এবং বেশ কিছুক্ষণ সেখানে গোলাগুলি ও মারামারি হয়। মারামারির এক পর্যায়ে কিছু আর্মি বেঁচে থাকলেও কুয়া থেকে ইভা উঠে এসে তাদেরকেও মেরে ফেলে। ইভা তার সহচিকিৎসকের মৃতদেহ দেখে খুব কষ্ট পেয়েছিল, কিন্তু কিছুই করার নেই, তাদেরকে এখান থেকে পালাতে হবে, না হলে জেনারেল নাজিম আবার ফিরে আসলে তাদেরকে ধরা পড়তে হবে। এখানে একটি বিষয় লুকিয়ে ছিল। মালি দেশের একটি অংশে আর্মিরা নিয়ন্ত্রণ করত, অপর অংশে মদিবো নামের এক নেতা নিয়ন্ত্রণ করত। পিটাররা গাড়ি চালিয়ে জেনারেলের ভূখণ্ড থেকে বেরিয়ে মদিবোর ভূখণ্ডে চলে আসে। এদিকে সেই ব্যবসায়ী মোসা তাদের ধরে ফেলে বন্দি বানায়। এরপর দেখা যায় মোসা ইভাকে তার কাছে আটকে রেখে পিটার ও স্টিভকে একটি গাড়িতে করে জেনারেলের কাছে হত্যার উদ্দেশ্যে পাঠাচ্ছে। তখন খুব কৌশলে তারা সেই গাড়ি থেকে পালিয়ে যায়। যাওয়ার পথে তারা একটি বিধ্বস্ত হেলিকপ্টার দেখতে পায় এবং সেই হেলিকপ্টার থেকে টেলিফোন করে অ্যাডমিরালকে জেনারেলের কুকর্ম সম্পর্কে সব বিষয় খুলে বলে। এরপর আমরা দেখতে পাই পিটার রাত মদিবো নেতার কাছে চলে যায় এবং তাকে সবকিছু বিষয় খুলে বলে। মদিবো নেতা তাদের বলে, আমার তো তেমন অস্ত্র বা সৈন্য নেই, জেনারেলের সাথে পেরে উঠতে পারবো না। তখন পিট বলে, আপনার তো বুদ্ধি আছে, বুদ্ধি দিয়ে তাদের পরাজয় করা সম্ভব। এদিকে মদিবোর কাছে জেনারেলের একটি বিশাল বিলাসবহু গাড়ি ছিল। মদিবো নেতা সেই বিলাসবহুল গাড়িটি পিটারকে দিয়ে দিলে তারা সেই গাড়িতে প্লান্টেশনের কাছে গেলে গার্ডরা জেনারেল ভেবে গেট খুলে দেয়। তখন পিটরা তাদের বন্দি বানায়। অপরদিকে তারা প্লান্টেশনের ভিতরে প্রবেশ করে দেখে সেখানে কেউ নেই, একেবারে ফাঁকা পড়ে আছে। তখন তারা বুঝতে পারে এটি এখন ধ্বংস করার জন্য কোথাও না কোথাও বোম লেগে গেছে।
তখন স্টিভ পিটারকে বলে, তুমি ইভাকে বাঁচাও, আমি বোমা খুঁজে নিষ্ক্রিয় করতেছি। এদিকে ব্যবসায়ী মোসা ইভাকে একটি হেলিকপ্টারের দিকে নিয়ে যায় এবং জোর করে হেলিকপ্টারে বসায়। এমন সময় পিটও তাদের পিছু পিছু সেখানে উপস্থিত হয়ে মোসার দিকে গুলি তাক করলে পিছন দিক থেকে সেই ছদ্মবেশী লোকটি পিটারের উপর আক্রমণ করে বসে। অপরদিকে হেলিকপ্টার উড়তে শুরু করলে ইভা হেলিকপ্টার থেকে লাফিয়ে নেমে সেই ছদ্মবেশী লোকটিকে আক্রমণ করে এবং পরাজিত করে। এদিকে সেই ব্যবসায়ী মোসা সেখান থেকে হেলিকপ্টারে চড়ে পালিয়ে যাওয়ার সময় বোমা বিস্ফোরণ করাতে গেলে তা আর বিস্ফোরণ হয় না, কারণ ততক্ষণে স্টিভ সেগুলো খুলে ফেলেছে। এরপর দেখা যায় পিটার, ইভা, স্টিভ গাড়িতে পালানোর সময় জেনারেল হেলিকপ্টারে চড়ে সেখানে চলে এসেছিল এবং তাদের পালানো দেখে তাদের উপর গুলি চালাতে থাকে। এদিকে স্টিভ বোমাগুলো সাথে নিয়ে এসেছিল, তখন সে তার কাছে থাকা বোমাগুলো দিয়ে একটি বিস্ফোরণ করালে সেখানে অনেক ধুলাঝড়ের সৃষ্টি হয়। তখন জেনারেল একটু দূরে সরে যায়। অপরদিকে দেখা যায় তাদের বোমা বিস্ফোরণের কারণে সেখানে সেই হারানো জাহাজটি বের হয়ে যায়। এমন সময় জেনারেল নাজিম এলোপাতাড়ি গুলি চালালে তারা তিনজনে সেই জাহাজের ভিতরে প্রবেশ করে দেখ সেই পুরনো সোনার মুদ্রাগুলো দেখতে পায়। অপরদিকে জেনারেল নাজিম তার পুরো ফোর্স নিয়ে এসেছিল। জেনারেল ভেবেছিল সেই জাহাজটি বোমা মেরে উড়িয়ে দিলে তারা আর বাঁচতে পারবে না। এমন সময় পিট জাহাজে থাকা কামান দিয়ে জেনারেলের হেলিকপ্টারে একটি বোমা ছুড়লে এতে জেনারেলের হেলিকপ্টার সেখানে বিস্ফোরিত হয়ে জেনারেল নাজিম মারা যায় এবং তার সৈন্যবাহিনী তখন পিটদের কাছে আত্মসমর্পণ করে। এভাবেই মালিদের স্বাধীন হয়ে যায়। পরবর্তীতে তারা যে সোনাগুলো পেয়েছিল তা মালিদের মাঝে বন্টন করে দেয়, আর পিট এবং ইভা দুজনেই বিয়ে করে সেখানেই থেকে যায়। এভাবেই মুভিটির সমাপ্ত করা হয়। এই মুভিটি দেখে কেমন লাগলো তা কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল অল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।